মুক্তিযুদ্ধে বীর শহীদদের জাতির শ্রদ্ধা, ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করতেই ২৪-এর গণঅভ্যুত্থান। ৭১-২৪ আলাদা কিছু নয়, মন্তব্য নাহিদের। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, বললেন আব্বাস। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, বলছে বিএনপি। অবিলম্বে রোডম্যাপ দেওয়ার দাবি। ঈদ যাত্রায় বাড়তি ৮৩২ কোটি টাকা ভাড়া নেওয়ার অভিযোগ। সময় মতো ছাড়ছে ট্রেন, বাসে নেই চাপ। আদানির সাথে চুক্তির নথি হাইকোর্টে, প্রশ্ন ওঠা ধারাগুলোর ব্যাখ্যা দেয়নি পিডিবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১-এর সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, শেষ সময়ে কেনাকাটায় জমজমাট ঈদ বাজার, দাম নিয়ে ক্রেতার অসন্তোষ। মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা হচ্ছে দেশ। ৭১-এ অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে হয়েছে ২৪শে অভ্যুত্থান। সাভারে স্মৃতিসৌধ থেকে মনিরুল ইসলাম, ক্যামেরায় আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। শুরুতেই শহীদদের শ্রদ্ধা জানাতে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র সালামের পাশাপাশি বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। ঠিক ১৫ মিনিট পর সেখানে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনম্র চিত্তে জানান ফুলের শ্রদ্ধা। এ সময় উপস্থিত বিশিষ্টজন, বিদেশি কূটনীতিক ও উপদেষ্টাদের সাথে করমর্দন করেন প্রধান উপদেষ্টা। এরপরই স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। শহীদ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সরকারের উপদেষ্টা পরিষদ ও বিদেশি কূটনীতিবিদরাও শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে কাজ করছেন তারা। এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ সুখী সমৃদ্ধ। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের আশা, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছবে। এক একজন মানুষ তো এক একটা বিষয় এক একভাবে দেখে, দৃষ্টিভঙ্গি এক একভাবে আনে। তো সেই দৃষ্টিভঙ্গির যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা, সেটা একটু সময় লাগবে, একটা প্রক্রিয়ার ব্যাপার। সেখানে নিশ্চয়ই তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে। আর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছেন, গেল ১.৫ দশকের স্বৈরশাসন দেশের স্বাধীনতাকে বিপন্ন করে গেছে। এই স্বাধীনতা রক্ষায় ২৪শে আবার রক্ত দিয়েছে জনতা। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। এরপর স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যাশা নিয়ে আজ থেকে ঠিক ৫৫ বছর আগে এই দিনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জাতি। কিন্তু গত ৫৫ বছরের যে রাজনৈতিক ইতিহাস, তাতে প্রশ্ন জাগাই স্বাভাবিক, কতটুকুন অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে ৭১ আর ২৪ আলাদা কিছু নয় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা অর্পণ শেষে তারা এসব কথা বলেন। আদিত্য মামুনের রিপোর্ট। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ। বিনম্র শ্রদ্ধায় তারা স্মরণ করেন শহীদদের আত্মত্যাগ, তুলে ধরেন বীরত্বগাথা। ৭১-এর চেতনায় বাংলাদেশকে বিনির্মাণের আকাঙ্ক্ষা থাকলেও এবারে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জনস্রোত কম বলে জানান আগতরা। তারা তো 9 মাস যুদ্ধ করেই আমাদের দেশটা স্বাধীন করছে, তাই না? সেই হিসাবে আমার মনে হচ্ছে এবার একটু তাদের মূল্যায়নটা কম করা হচ্ছে। সার্বিক দেশের পরিস্থিতি যেমন এইরকম, মানুষ আতঙ্কে বের হয় না। স্বাধীন সার্বভৌম দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের কথাও ধ্বনিত হয় স্মৃতিসৌধে। এই কঠিন সময়ে জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকবার জন্য এই জাতীয় দিবসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। ঐক্যটা অতি জরুরি, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল। প্রথমবারের মতো শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। যারা অসৎ তারাই ৭১ আর ২৪কে মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন দলটির আহ্বায়ক। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়। যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। এ সময় কোনো একটি দলকে ক্ষমতায় বসাতে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। দ্বিতীয় স্বাধীনতার কথা বলে মহান মুক্তিযুদ্ধকে খাটো করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খারাপ করতে চায়। ভোটের প্রশ্নে দেশের সব দলই বিএনপির প্রতিদ্বন্দ্বী বলেও মন্তব্য করেন বর্ষিয়ান এই নেতা। প্রধান উপদেষ্টা উনি বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে, আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে দেশ বাঙালি পেয়েছিল তার আজ ৫৪ বছর। এই ৫৪ বছরে সমস্ত রকমের বৈষম্য বিলোপ করে বাঙালি যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই প্রত্যাশাই জানাচ্ছেন আগতরা। সাভারের স্মৃতিসৌধ থেকে আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি বারবার নির্বাচনী রোডম্যাপের কথা বললেও তা দেয়া হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতা, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেন, জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ হতাশ করেছে। অত্যন্ত স্পষ্ট কথা, ডিসেম্বর থেকে জুন ৬ মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন। হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোড ম্যাপের কথা বলেননি। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কেউ বিকৃত না করে সতর্ক করেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক, প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশ ও জনগণের জন্য নির্বাচন চায় বলে মন্তব্য করেন তিনি। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। মাহিলা ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার যে নির্বাচন দিবে, জামায়াত ইসলাম সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় ঐক্যের যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে তা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আলোচনা সভা। যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতারা। আমরা স্বাধীনতা দিবসের আলোচনা। দলের সেক্রেটারি জেনারেল বলেন, দিল্লির আধিপত্যবাদীদের কাছে সবচেয়ে বড় শত্রু বাংলাদেশ সেনাবাহিনী, তাই সেনাবাহিনীর সঙ্গে জনগণকে মুখোমুখি করে দিতে চায় তারা। দিল্লির আধিপত্যবাদী শক্তির কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। আমাদের সেনাবাহিনী যদি মজবুত থাকে তাহলে ভারত এটা নিয়ে সন্তুষ্ট থাকে, তার স্বার্থ হাসিল করা যায় না। বিচার না করে অপরাধীদেরকে আপনি যদি শাস্তি না দিয়ে আপনি নির্বাচনের নামে তাড়াহুড়ো করে পার হয়ে যেতে চান, বলা যায় না আধিপত্যবাদী শক্তিরা কিন্তু এখানে আবার স্পেস খুঁজে নেবে। প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার মতো করে নির্বাচন যখনই উনি করতে পারবেন, আমরা সেই নির্বাচনে রাজি আছি। বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছরের অর্জন নষ্ট করে মানুষের অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ, তাই কোনো রিফাইন্ড আওয়ামী লীগ মেনে নেবে না জনগণ। শহীদদের খুনিদের বিচার করতে হবে, এরপরেই আমরা সংস্কার এবং নির্বাচনের দিকে যাব। কোন রিফাইন আওয়ামী লীগ এই দেশের জনগণ মানবে না। জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের বিচারের পাশাপাশি তাদের দোষরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। ২৪ শহীদের রক্তের কারণেই তো নির্বাচন করার সাহস আমরা পেয়েছি। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। ঈদ যাত্রায় বিভিন্ন গণপরিবহনে যাত্রীপ্রতি সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৩,৫০০ টাকা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। রেলের টিকিট কালোবাজারি কিংবা বিনা টিকিটে যাত্রার জন্য দিতে হচ্ছে গড়ে ৩০০ টাকা। উড়োজাহাজের অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে যাত্রীদের পকেট কেটে হাতিয়ে নেওয়া হচ্ছে ৮৩২ কোটি ৩০ লাখ টাকা। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। ঈদযাত্রায় ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা ও আশেপাশের এলাকায় সড়ক, রেল, নৌ ও আকাশপথে ২২,৭৪,৯০,০০০ ট্রিপে মানুষের যাতায়াত হতে পারে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, ট্রেনের ছাদে ভ্রমণ করা যাত্রীদের কাছে থেকে নেওয়া হচ্ছে ৩০০ টাকা করে। যাত্রী কল্যাণ সমিতি ১৮ মার্চ থেকে ট্রেনের টিকিট কালোবাজারিতে ২,৫০,০০০ যাত্রী থেকে অতিরিক্ত ভাড়া আদায় হবে ৭,৫০,০০,০০০ টাকা। উড়োজাহাজের অভ্যন্তরীণ ফ্লাইটে ভাড়া বাড়িয়ে দেয় ঈদযাত্রায় যাত্রীদের গুনতে হবে মোট প্রায় ৩৫ কোটি টাকা। ঢাকা বরিশাল নৌ রুটে ডেক শ্রেণীর ১০০ থেকে ২০০ টাকা, সিঙ্গেল কেবিনে ২০০ থেকে ৩০০ টাকা, ডাবল কেবিনে ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের তথ্য পাওয়া গেছে। ঢাকা সদরঘাট ও নারায়ণগঞ্জ নদীবন্দর সহ বিভিন্ন ঘাট দিয়ে ২০০টি ছোট বড় নৌযানে সবচেয়ে বেশি প্রায় ৪০ লাখ যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে যাবে। যাত্রী প্রতি গড়ে ৫০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এবারের ঈদে ঢাকা থেকে প্রায় ৮০,০০০ যাত্রী ট্রেনের ছাদে করে বাড়ি যাবে। তাদের প্রত্যেককে কমপক্ষে ১০০ টাকা হারে ৮০ লাখ টাকা রেলে নিয়োজিত কর্মকর্তাদের ঘুষ দিতে হবে। যাত্রী কল্যাণ সমিতি বলছে, রাজধানীতে সিএনজি, অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশার ভাড়া, এমনকি ঘাট পারাপারের টোলও বাড়িয়ে দেওয়া হয়েছে দ্বিগুণ, কোথাও প্রায় ৩ গুণের কাছাকাছি। তানজিলা তাসনিম, ২১ টেলিভিশন, ঢাকা। আজ থেকে শুরু টানা ৯ দিনের ঈদ ছুটি। দীর্ঘ এই ছুটিতে অনেকেই ছাড়ছেন রাজধানী, তবে এবারে চিত্র ভিন্ন। বাড়তি চাপ নেই ট্রেন, বাসে। নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। সোহেল সাবি রিপোর্ট। ঈদুল ফিতরের ছুটি। এবারের ছুটি দীর্ঘ হওয়ায় ঈদযাত্রায় ঝাক্কি ঝামেলা নেই বললেই চলে। স্বস্তি নিয়েই যাচ্ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনের এবারের চিত্র ভিন্ন। নেই ভিড়ভাট্টা, রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ঈদের অনেকদিন পর যাচ্ছি তো, সবার সাথে একসাথে থাকবো, মিশবো। অনলাইনে টিকিট কাটছি। হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আমি অনলাইনে কেটেছি, আমার তেমন কোনো সমস্যা হয়নি। টিকিট আছে কিন্তু সিট নাই। অনলাইনে টিকিট হওয়ায় কাউন্টারে নেই লম্বা লাইন। নির্ধারিত সময়েই চলছে ট্রেন। তবে কর্তৃপক্ষ বলছেন ২-১ দিনের মধ্যে যাত্রীর চাপ বাড়বে। কালোবাজারে তেমন কোনো কমপ্লেন আমরা পাইনি। তারপরেও আমাদের গোয়েন্দা সংস্থা সহ পুলিশ সব তৎপর আছে। এই ধরনের কোনো অভিযোগ পেলে তারা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। বাস টার্মিনালেও নেই যাত্রীর চাপ। স্বস্তির ঈদযাত্রায় খুশি যাত্রীরা।
টাইম মতো ঠিক টিকিট কাটছি, আর টিকিট কাটার 5 মিনিট পরেই মানে গাড়িতে উঠে বসতে পারছি। হ্যাঁ, টাইম শিডিউলও ঠিক আছে, বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। গাড়ি আছে, গাড়ি পাওয়া যাচ্ছে। ঈদ উপলক্ষে 1 টাকাও ভাড়া বাড়ায়নি। বাস মালিকদের দাবি, এবারের ঈদযাত্রায় ভাড়া বাড়েনি। টিকিট কালোবাজারি রোধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। লোকেরও এরকম কোনো প্রেশার নাই, আর কোনো যাত্রীও এই পর্যন্ত কোনো হয়রানি হয়েছে বা বেশি টাকা দিয়ে টিকিট নিতে হয়েছে আমরা কোনো কমপ্লেন পাই নাই। আমাদের পুলিশের পর্যাপ্ত ফোর্স আছে, আমাদের ট্রাফিকের ক্রাইম ডিভিশনের আমরা এখানে একটা কন্ট্রোল রুম করেছি। তারপরে আবার মালিক সমিতি, শ্রমিক সমিতি, ওরাও প্রচুর স্বেচ্ছাসেবক দিছে। এই স্বস্তি ফিরতি যাত্রায়ও থাকবে বলে মনে করছেন তারা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মহাসড়কগুলোতে ঈদে ঘরমুখো মানুষের চাপ সকাল থেকে বেড়েছে। যানবাহনে বাড়তি চাপে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 5 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। অন্য সড়ক পথে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষ, তবে যানজটের কারণে ধীর গতিতে চলছে যানবাহন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার থেকে দুর্ভোগ বাড়তে পারে এমন আশঙ্কায় আগেভাগে ঢাকা ছাড়ছে হাজার হাজার মানুষ। যানবাহনের চাপে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা বাইপাস মোড় থেকে শম্ভুগঞ্জের চায়না মোড় পর্যন্ত প্রায় 5 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। এতে ঈদে ঘরে ফেরা মানুষ পড়েছেন চরম বিপাকে। অনেকে জটে বসে না থেকে রওনা হয়েছেন পায়ে হেঁটে। উত্তরবঙ্গগামী মানুষের চাপ বেড়েছে গাজীপুরের চন্দ্রা ও বাইপাইলে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা থাকলেও চন্দ্রা মোড় ও চান্দনা চৌরাস্তায় গাড়ির চাপ থাকায় সৃষ্টি হচ্ছে হালকা যানজট। তবে যানজট তেমন একটা না থাকলেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। গাড়ি আছে কিন্তু ভাড়া বেশি চাই। গাড়ি পাচ্ছি না, কন্ডাক্টর বলল আমরা ওয়েট করতে। সড়কের সার্বিক নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। আমরা এবার আমরা বলছি যে আমরা ড্রোন ব্যবহার করছি, 3টে ড্রোন আমরা ব্যবহার করছি। গাড়ির চাপ কিছুটা বাড়লেও যানজট না থাকায় সিরাজগঞ্জের যমুনা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। রাস্তার অবস্থা মোটামুটি ভালো আছে, যানজট নাই। জাম থাকে, এই তারিখে জাম কম। অন্য বছর তো জাম ঢেলা লাগছে, এবার তো জাম নাই রাস্তায়। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট না থাকায় স্বস্তির যাত্রা এ পথেও। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির টোল প্লাজা, গৌরীপুর, চান্দিনা, নিমসার ও আলেকারচর বিশ্ব রোডেও নেই যানবাহনের চাপ। স্বস্তির যাত্রা রাজবাড়ী, পাটুরিয়া, দৌলতদিয়া নৌ রুটেও। ঈদে অতিরিক্ত ফেরি চালু থাকায় নির্বিঘ্নেই পারাপার হচ্ছে যানবাহন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারতে আদানি গ্রুপের সাথে বাংলাদেশে বিদ্যুৎ চুক্তির সব নথি হাইকোর্টে দাখিল করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তবে দাখিল করা নথিতে চুক্তির যেসব ধারা নিয়ে প্রশ্ন উঠেছে তার কোনো ব্যাখ্যা দেয়নি বোর্ড। এই চুক্তির পর্যালোচনায় যে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলা হয়েছে, হাইকোর্ট থেকে তা আমলে না নিয়ে শেখ হাসিনার সব বিদ্যুৎ চুক্তি সামনে আনা হয়েছে। বিস্তারিত শাকির রাজু রিপোর্টে। 2017 সালে শেখ হাসিনার সরকার ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি করে। সেখান থেকে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার 10% পূরণ হচ্ছে। তবে এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার উচ্চ দামের কারণে চুক্তি নিয়ে শুরু থেকেই বিতর্ক সৃষ্টি হয়। গত বছর ডিসেম্বরে ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তিকে অসম উল্লেখ করে উচ্চ আদালতে রিট হয়। হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, চুক্তির সব নথি দাখিল করতে বলা হয়েছিল উচ্চ আদালতে। 25শে মার্চ জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এরই মধ্যে আদানির সাথে চুক্তির নথি হাইকোর্টে দাখিল করেছে। তবে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির কয়েকটি ধারা রাখার বিষয়ে কোনো ব্যাখ্যা নেই। রাজনৈতিক এবং আইন পরিবর্তন সংক্রান্ত কারণে যদি আদানি গ্রুপ আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হয়, তাও আমাদেরকে ক্যাপাসিটি চার্জের একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু আমাদেরকে দিতে হবে। এই রহস্য কিন্তু ওনারা উন্মোচিত করেন নাই। আমাদের এই আপত্তি সত্ত্বেও আবার এই ক্লজটা কিভাবে ফিরে আসলো, এইখানে আমরা মনে করি একটা বিরাট প্রশ্নের উদ্বেগ ঘটবে, যেটাকে আদালতকে সরকারের সংশ্লিষ্টদের স্যাটিসফাই করতে হবে। এদিকে হাইকোর্ট আদানির সাথে চুক্তির বিষয়টি তদন্তের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনে জ্বালানি ও খনিজ সম্পদ সচিবকে বিশেষভাবে নির্দেশ দিলেও তা মানা হয়নি। আমরা দুঃখজনকভাবে দেখেছি এই প্রতিবেদন থেকে যেটা উঠে আসছে, সরকার আগেই সবগুলা কুইক রেন্টাল প্রজেক্টকে পর্যালোচনা করার জন্য যে একটা কমিটি ছিল,
সেই কমিটিটাকে একটু পুনর্গঠন করে এইটা সহ সব কিছু পর্যালোচনা করার জন্য সরকার এক কমিটি গঠন করেছে, যেটা আমরা মনে করি হাইকোর্টের আদেশের একদম সুস্পষ্ট ব্যত্যয়। রিটকারী বলছেন এতে আদানির বিষয়টি অনেকটা আড়ালে চলে যেতে পারে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জাতীয় স্মৃতিসৌধে ঝটিকা মিছিল করে স্লোগান, আটক ৩। আবার আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে। চীন সরকারের আমন্ত্রণে ৪ দিনের সফরে বেইজিং চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর আগে দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বৃহস্পতিবার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ান সম্মেলনে যোগ দেবেন তিনি। পরদিন বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। সে সময় দুই দেশের মধ্যে কয়েকটি বিষয় চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া অর্থনৈতিক বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল ইত্যাদি সম্পর্কিত ঘোষণা আসতে পারে। মাহে রমজান শেষের দিকে, কয়েকদিন পরে ঈদ। কেনাকাটার সময় সুযোগও প্রায় শেষের দিকে, তাই বেশ জমজমাট ঈদ বাজার। ক্রেতার অভিযোগ দাম বেশি, তবে তা মানতে রাজি নয় বিক্রেতারা। বিস্তারিত দেখুন নাহিদ সিয়াজি নিম্মির প্রতিবেদনে। ঈদকে ঘিরে ক্রেতা টানতে রং বেরঙের পোশাকে সেজেছে বিপণী বিতানগুলো। চলছে জমজমাট বেচা বিক্রি। কিন্তু উৎসবের আমেজকে ঘিরে কেনাকাটায় চলছে দাম দর। ক্রেতা বলছেন দাম বেশি, তবে তা মানতে রাজি নয় বিক্রেতারা। প্রতি বছরের ন্যায় তো কম্পেয়ার করলে একটু বাড়েই, মানে কমে তো না। মালে যে কোয়ালিটি আছে রিজনেবল প্রাইস 200-300 টাকা বাড়তি দিয়ে কিনতে হইতেছে। গত বছরের চেয়ে দাম বেশি নেয়ার কথা বলছেন ক্রেতারা। আবার অভিযোগ করছেন আমদানি করা পণ্যের দাম অনেক বেশি চাওয়া হচ্ছে। দাম তুলনায় এবার ড্রেস তেমন ভালো না, ড্রেসের কোয়ালিটি পছন্দ হচ্ছে না। গত বছরের চেয়ে এবছর প্রাইসে বেশি একটা হাইকিং ছিল না, আবার খুব কম না। দেশের বাইরে ইন্ডিয়ান বা পাকিস্তানি শাড়ি বা 3 পিস ওইগুলো হচ্ছে আমাদের দেশে অনেক বেশি দাম, যেগুলো হচ্ছে অনেকে কিনতে পারছে না। বিক্রেতারা বলছেন কাঁচামালের দাম বেশি হওয়ায় গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি। দিনের দাম তুলনামূলক একটু তো বেশি, ডলারের দাম বাড়তি। পারচেসের থেকে ক্যারিং চার্জটা একটু বেশি পড়তেছে, কাস্টমারের আপত্তি প্রাইস একটু বেশি। র মেটেরিয়ালস যেটা আমাদের কিনতে হতো, আগে যে দামে কিনতে পারতাম, এখন তো অ্যাকচুয়ালি স্বাভাবিকভাবেই আমি কিন্তু সেই দামে কিনতে পারছি না। সেইটার দিক থেকে কিছুটা বেড়ে যাচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে সেরকম বাড়েনি। বাড়ির ছোটরাও পরিবারের সদস্যদের সাথে এসেছেন নিজের পছন্দের পোশাকটি দেখে নিয়ে যেতে। ঈদে আমি এই ড্রেসটা কিনছি আর দুটা কিনবো আমার মায়ের সাথে। একটা শার্ট কিনবো, একটা জিন্সের প্যান্ট কিনবো। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। ৩ মাসে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর শ্রম ভবনের নিচে অবস্থান অব্যাহত রেখেছেন টিএমজেড গ্রুপের পোশাক শ্রমিকদের অবস্থান কর্মসূচি ৩ দিন গড়ালো। এখন পর্যন্ত কোনো আশ্বাস পায়নি তারা। বকেয়া বেতন পরিশোধে নেই কোনো উদ্যোগ। শ্রমিকরা বলছেন পাওনা না পেলে ফেরার উপায় নেই, রাস্তাতেই করতে হবে ঈদ। সোহেল সামি রিপোর্ট। ৩ দিন ধরে শ্রমভবনের নিচে অবস্থান করছেন নারী শ্রমিকরা। রাস্তা অবরোধ, পদযাত্রা করে নিজেদের দাবির কথা বলেছেন তারা, কিন্তু কেউ শোনেনি। বকেয়া বেতন পেতে রাজপথে নেমে পুলিশের লাঠিচার্জের মুখেও পড়তে হয়েছে তাদের। শ্রমিকরা বলছেন প্রতি মাসেই বেতন দেওয়ার কথা, কিন্তু 3 মাস ধরে কোনো টাকাই দেয়নি কারখানা কর্তৃপক্ষ। ছুটি টাকা দেয় না, ঈদ বোনাস দেয় না, 3 মাসের বেতন দেয় নাই। আমরা বাড়িতে কিভাবে যাব? 27 তারিখ আমাদেরকে ডেট দিছে, তো আমরা 27 তারিখ পর্যন্ত এখানে দেখব। যদি দেয় তো ভালো, না দিলে আমরা এখানে থাকবো, আমরা যাব না। বেতন দেয় না, ডেট দিয়ে ডেট মিস করতেছে। আমাদের এখানে 4 দিন ধরে আমরা অবস্থান করতেছি। আমাদের কিভাবে থাকতেছি, কি করতেছি, আমাদের কি খবর নিয়েও নয়। আমাদের অনেক আহত হয়েছে, তাছাড়া একজন নিহত হয়েছে, এই জায়গায় একজন নিহত হয়েছে, অনেকে বাসায় আছে, অনেকে বাংলাদেশ মেডিকেলও আছে। এতদিন কোনো মতে জীবন চালিয়ে নিয়েছেন, ঘর ভাড়া বাকি পড়েছে, কি নিয়ে বাড়ি ফিরবেন এই প্রশ্নও তাদের। আমার বাড়ি এলাকায় তুমি ঘর থেকে বাইরে, আমি তালা মারবো। দোকানদারায় দাঁড়াইছে, আমার বাজার দাও, তারপর আমি চাল দেবো। আমার ঘরে 1 ফুট চাল নেই, আমি চাউলের জন্য দোকানে গেছি, আমার 1 ফুট চাউলও দেয়নি। তারপর আমি এইখানে আসছি, আমি রোজাও রাখতে পারিনি। ঈদের ছুটিতে ঢাকার মানুষ যখন বাড়ি ফিরছে, তখন টিএনজেড গ্রুপের শ্রমিকেরা শ্রমভবনের নিচে
পাওনা টাকার জন্য অবস্থান করছে। তারা বলছে যে তাদের এই টাকা না পাওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবে না। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। শতাধিক গার্মেন্টস মালিক শ্রমিকদের বেতন এখনও পরিশোধ করেনি বলে জানিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, বকেয়া বেতনও পরিশোধ করেনি। শ্রম ভবনের সামনে শ্রমিকদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে তারা বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে বকেয়া বেতন ও বোনাস দেয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তারা বলেছেন, আওয়ামী লীগ শাসনামলে শ্রমিকদের যে অবস্থা ছিল এখনও তাই রয়ে গেছে। আর শ্রমিক নেতারা জানান, শ্রম উপদেষ্টার আশ্বাসে তারা আশ্বস্ত নয়। বকেয়া বেতন ও বোনাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। সেগুলি আওয়ামী লীগ সরকার যে নিপীড়ন করেছিল, আমরা দেখেছি যে গভর্নমেন্টের সময় তার কোনো হেল্পের হয় নাই। শ্রমিকের প্রশ্নে আমরা দেখছি যেই সরকারি হোক তারা একই রকমের নির্মম আচরণ করে চলেছে। শ্রম ভবন নামের একটা এত বড় ভবন, যেই ভবনে আমরা আশা করি এখানে যারা সচিব আছেন, এখানে যারা কর্মকর্তা আছেন, তারা শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হবে। উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা এটাতে বিন্দু মাত্র আশ্বস্ত হয়নি। মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার পর 3 জনকে আটক করেছে পুলিশ। দুপুর 12টার দিকে একদল লোক স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা জানিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান তুলে মিছিল করে। পরে তারা আবার মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আরেক দল তাদের ধাওয়া দেয়। পরে পুলিশ স্লোগান দেওয়া 3 জনকে আটক করে। এদিকে মব সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগে কয়েকজন মিলে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গণধোলাই দেয়। অন্যদিকে স্বাধীনতা ও জাতীয় দিবসে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের সম্মানে সম্বর্ধনা অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান নিয়ে হট্টগোল শুরু হয়। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে স্ট্যাটাস দেয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সহকারী কমিশনার সিরাজুম মুনিরা কায়সানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। সকালে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়। ফেসবুকে স্ট্যাটাসে তিনি শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু হিসেবে উল্লেখ করেন, যদিও পরবর্তীতে তার ফেসবুক আইডি হ্যাক জানিয়ে স্ট্যাটাস দেন। স্ট্যাটাস দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি। স্বাধীনতা দিবসে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তার সঙ্গে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। এ সময় পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালামের পাশাপাশি বিউগলে বাজান করুণ সুর। এরপর একে একে শ্রদ্ধা জানান আইজিপি, ডিএমপি কমিশনার সহ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ উইমেন নেটওয়ার্কের নেতৃবৃন্দ। সে সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল 7:30টায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত গৌরবে পুষ্পস্তবক অর্পণ করে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় বিজিবির একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। আসেন অসুস্থ শারীরিক প্রতিবন্ধীরাও। শ্রদ্ধা জানান বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারাও। স্বাধীনতা চেতনা উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা ছিল তাদের কণ্ঠে। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘড়িতে তখন সকাল 9:30। সাভারের একটি কারখানার নিরাপত্তা কর্মী হাটের রুগী জুয়েল রানা ছেলে মেয়েকে নিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। স্বাধীনতার ইতিহাস ও দেশপ্রেমের কথা জানাতেই তাদের নিয়ে আসেন তিনি। এরা হয়তো বা জানে না আমরা হচ্ছি তাদের গার্জিয়ান বা তাদের পিতা মাতা। তারা আমাদের সঙ্গে আসলে জানবে যে এখানে কি হয়েছিল, কি কারণে এগুলো হয়েছিল। হুইল চেয়ারে বসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন শারীরিক প্রতিবন্ধী লিলি বেগমও। স্বাধীনতার চেতনায় সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান তার। কত মানুষ তাদের কত চরম আত্মত্যাগ করেছে বলেই আজকে আমার এই স্বাধীন দেশ এবং এই স্বাধীনতা আমরা পাচ্ছি। তো তাদের প্রতি আসলে সেই কৃতজ্ঞতাটার যেভাবে আমার মনে হয় যে জাতি হিসেবে আমাদের যেভাবে প্রকাশ করা উচিত আমরা সেভাবে পাচ্ছি। স্বাধীনতার চেতনা সঠিকভাবে ধারণ করতে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আহ্বান জানান সাধারণ মানুষ। দেশটা তো স্বাধীনই ছিল,
তারা একটা ফাঁসিবাদকে সরাইছে, অনেক কিছু করছে, এটা একটা আলাদা মর্যাদা। কিন্তু ৭১-এর সাথে ২৪কে গুলালে চলবে না। আমরা যদি ওদেরকে এই বিষয়গুলো অবগত না করি তাহলে তো আসলে ওদের ভেতর থেকে দেশপ্রীতি, দেশপ্রেমটা হবে না। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। সারা দেশে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করছে জাতি। জেলার শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও পতাকা উত্তোলনের মাধ্যমে স্মরণ করছে দিনটিকে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যথাযোগ্য মর্যাদায় রাজধানী সহ সারা দেশে ৫৫তম স্বাধীনতা দিবস পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। পরে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ, প্রেস ক্লাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা জানায়। চুয়াডাঙ্গায় স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এছাড়া মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া করা হয়। দিনাজপুরের হিলিতে উপজেলা পরিষদ চত্বরে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। খুলনার গল্লামারী শহীদ স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। মানিকগঞ্জে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নেত্রকোনায় কালেক্টরেট ভবন প্রাঙ্গণে দিবসটি ঘিরে নানা আয়োজন করা হয়। চট্টগ্রামের সাগর উপকূলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সূচিত হয়। এরপরই রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এতে অংশ নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। তবে পার্বত্য চট্টগ্রামের সংগঠন জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা এতে অংশ নেননি। খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এতে শ্রদ্ধা জানান খাগড়াছড়ি জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, ভৈরব, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, নাটোর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, জয়পুরহাট ও পঞ্চগড় ছাড়াও দেশের বিভিন্ন জেলায় দিবসটি উদযাপন করা হয়েছে। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন। মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটিতে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ অতন্দ্র। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নানা শ্রেণী পেশার দর্শনার্থীরা জাহাজটি পরিদর্শন করেন। জাহাজ দেখতে আসা শিশুদের চকলেট দিয়ে বরণ করে নেন নৌবাহিনীর সদস্যরা। যুদ্ধজাহাজ সম্পর্কে বিস্তারিত জানান নৌবাহিনী কর্মকর্তারা। এছাড়া নৌবাহিনী কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয়। জাহাজটি অধিনায়ক কমান্ডার শফিকুর রহমান জানান, এই জাহাজের মাধ্যমে দেশের সমুদ্র সীমা রক্ষা, চোরাচালান রোধ সহ নানাবিধ কার্যক্রম পরিচালিত হয়। স্বাধীনতা দিবসে মেট্রোর আদলে ঢাকা নারায়ণগঞ্জ রুটে চালু হলো নতুন কমিউটার ট্রেন। বেলা ১১টার দিকে কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। চাষাঢ়ার উদ্বোধনী অনুষ্ঠান করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। যাত্রীদের সুবিধার্থে এই ট্রেনে আগের চেয়ে বেশি বগি সংযোজন করা হয়েছে। এছাড়া সংযুক্ত করা হয়েছে পর্যাপ্ত লাইট ও ফ্যান। ট্রেনটি নির্দিষ্ট সময় পরপর দিনে ও রাতে ১৬ বার যাত্রী পরিবহন করবে। সময় হয়েছে আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নির্বাচনে ভারত হস্তক্ষেপের আশঙ্কা করছে কানাডার গোয়েন্দা সংস্থা। আবার আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে। বাংলাদেশের স্বাধীনতা দিবসে পৃথক সৌজন্য বার্তায় শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে পাঠানো বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই দিনটি ভাগ করা ইতিহাস এবং ত্যাগের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ট্রাম্প সরকারি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মার্কো রুবিও বলেন, উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এবার বাণিজ্য সংবাদ। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের আয়োজন করেছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশ। সকালে রাজধানী বাংলা মোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন হামদর্দের চিফ মোতওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া। উপস্থিত ছিলেন পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকিম কামরুন নাহার হারুর, হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মাহবুব আনোয়ার সহ অন্যান্যরা। ক্যাম্পে ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। শেষ করছি সন্ধ্যার ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুক্তিযুদ্ধে বীর শহীদদের জাতির শ্রদ্ধা, ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করতেই ২৪-এর গণ অভ্যুত্থান। ৭১-২৪ আলাদা কিছু নয়, মন্তব্য নাহিদের। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, বললেন আব্বাস। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, বলছে বিএনপি। অবিলম্বে রোড ম্যাপ দেওয়ার দাবি। ঈদ যাত্রায় বাড়তি ৮৩২ কোটি টাকা ভাড়া নেওয়ার অভিযোগ, সময় মতো ছাড়ছে ট্রেন, বাসে নেই চাপ। আদানির সাথে চুক্তির নথি হাইকোর্টে, প্রশ্ন ওঠা ধারাগুলোর ব্যাখ্যা দেয়নি পিডিবি। ট্রাফিক সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।